গুড আফটারনুন এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আচ্ছা স্টুডেন্টস, আমরা যে অধ্যায়টা পড়াশোনা করছিলাম সেটা হলো মানুষের শরীর। এটা অষ্টম শ্রেণীর একটা ষষ্ঠ অধ্যায়। আচ্ছা তার আগে আমি বলে নিই, আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্টস, আমরা যে অধ্যায়টা পড়ছিলাম তাহলে কি না মানুষের শরীর। এই অধ্যায়ের অলরেডি আমরা 4টে ক্লাস শেষ করে এসেছি। আজকে এই অধ্যায়ের লাস্ট ক্লাস বা পঞ্চম ক্লাস। এটি এই অধ্যায়ের লাস্ট ক্লাস। এরপর আমরা এই অধ্যায় থেকে যাবতীয় কি কি প্রশ্নাবলী আসতে পারে পরীক্ষায়, সম্ভাব্য যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা আমাদের লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? সবাই কি পড়াশুনো করে এসেছো? আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড। যদি পড়াশুনো করে আসো তাহলে খুবই ভালো। কেননা আমার প্রত্যেকটা ক্লাসে পড়াশুনো না করে আসলে কিন্তু এই নতুন ক্লাসে তোমরা আগের ক্লাসে যদি না পড়াশুনো করো নতুন ক্লাসে কিছুই বুঝতে পারবে না, বা হয়তো কিছুটা বুঝতে পারবে আর বাকিটা বুঝতে পারবে না। সেজন্যেই লাস্ট ক্লাস যেটা করাবো সেটা পড়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে তাহলে কি পড়েছিলাম না প্রাণী কোষ সম্বন্ধে পড়েছিলাম, এবং প্রাণী কোষের মধ্যে বিভিন্ন ধরনের আমরা কি লক্ষ্য করেছিলাম না বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু লক্ষ্য করেছিলাম, এবং সেগুলো নিয়েই আমরা পড়িয়েছিলাম। আচ্ছা তোমাদের দেখি কতটা মনে আছে। আচ্ছা বলো তো কেমন পড়াশোনা করে এসছো, আমি একটু চেক করি বা আমি একটু জানি। আমরা নিউক্লিয়াসের বাইরে একটা কোষ অঙ্গাণু দেখেছিলাম যাদের যাদের গায়ে ছোট ছোট দানার মতো রাইবোজোম আবদ্ধ থাকে। আচ্ছা তাদেরকে আমরা কি বলতাম বলো তো? দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো। ভেরি গুড। তাহলে তাদেরকে আমরা কি বলছি না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। অমসৃণ বলছি তার কারণ এই ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ের উপরে কি হয় না রাইবোজোম দানাটা আবদ্ধ থাকে, সেজন্য এদের গা অমসৃণ হয়, এবং তাদেরকে আমরা কি বলি না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। বাহ, ভেরি গুড, বলতে পেরেছো সবাই। আচ্ছা বলো তো নিউক্লিওলাসের মধ্যে কি সংশ্লেষ হয় বলো তো? এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। দেখি কতজন পারে বলতে, তাহলে বুঝবো যে আমার ক্লাসটা তোমরা সবাই খুব মন দিয়ে পড়েছো। বাহ, পেয়েছি আনসার। এই তো ভেরি গুড, সবাই অ্যান্সার করেছে এবং সবাই সঠিক বলেছে। তাহলে কি নিউক্লিওলাসের মধ্যে কি সংশ্লেষিত হয় না রাইবোজোম সংশ্লেষিত হয়। বাহ, ভেরি গুড, সবাই ভালো আনসার করছে। আচ্ছা, প্রাণী কোষের কি কোষ প্রাচীর থাকে? হ্যাঁ কি না? হ্যাঁ না আমাকে উত্তর দাও দেখি। প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না থাকে না বলো দেখি। থাকে না, বাহ। এইরকম অ্যান্সার পেলে আমার নিজেরও তোমাদেরকে পড়াতে খুবই ভালো লাগে। ভেরি গুড, রাইট অ্যান্সার। তাহলে কি না প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের কি থাকে না কোষ পর্দা থাকে, কি তাই তো? ভেরি গুড। চলো, আচ্ছা মোটামুটি তোমরা ভালো মতোই পড়াশোনা করেছো। এভাবেই তোমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। হুম, না হলে ভালো মার্কস, কি তোমাদের লক্ষ্য কি একটা ভালো মার্কস ক্যারি করা, বা
ভালো মার্কসটা তো যথেষ্ট নয়, প্রথমে তোমাদেরকে ভালো পড়াশুনো করতে হবে। পড়াশুনো করা মানেই যে তার লক্ষ্য মার্কস আনা, আমার 100-র মধ্যে 100 আনলেই যে আমাকে সবাই ভালো বলবে বা আমি ভালো হয়ে গেলাম তেমন তো নয়। পড়াশোনার মানে হলো জানা, কোনো বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করা। তোমরা যে একটা অধ্যায়ের পর আর একটা অধ্যায় পড়ছো, তাহলে একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর একটা নতুন অধ্যায় যখন যাচ্ছ, তাহলে নতুন অধ্যায়ে গিয়ে কি দেখো না, একটা নতুন বিষয়, সেই নতুন বিষয় সম্বন্ধেও তোমরা জ্ঞান লাভ করছো। তাহলে পড়াশোনার প্রকৃত অর্থ হলো কিন্তু জ্ঞান লাভ করা বা জ্ঞান অর্জন করা বা সেই সম্পর্কে জানা। ঠিক আছে, চলো তোমাদেরকে অনেক জ্ঞান দিলাম। যাই হোক, তোমরা যেমন ভাবে পড়াশুনো করছো, ভালো করে পড়াশুনো করো এবং ভালো করে মার্কস আনতে হবে কিন্তু, মনে রেখো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখান দিয়ে শুরু করছি। দেখো, আজকে আমরা প্রাণীকোষের যে প্রাণীকোষ নিয়ে আমরা আগের দিন পড়েছিলাম, দেখো যেখানে সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, লাইসোজোম, রাইবোজোম, কোষ পর্দা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরনের বিভিন্ন, তারপর মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, বিভিন্ন এই ধরনের কি দেখতে পেয়েছিলাম একটা প্রাণী কোষের মধ্যে না, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু দেখেছিলাম। এবং সেগুলো নিয়েই আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। আমরা খুব সম্ভবত এন্ডোপ্লাজমীয় জালিকা অবধি পড়েছিলাম। আজকে তারপরে দেখব আরো কি কি কোষ অঙ্গাণু রয়েছে এবং তাদের কাজ কি এবং তাদের গঠন কেমন। চলো তাহলে শুরু করি। দেখো, গলগি বস্তু, একটু আগেই দেখলাম না গলগি বস্তু কেমন দেখতে হয়। দেখো, নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি বা লম্বা থলি বা ছোট ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু কেমন দেখতে হয় না, নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলির মতো দেখতে হয় বা লম্বা থলির মতো দেখতে হয় বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। একদম একদম অ্যাকিউরেট বা একটা নির্দিষ্ট গঠন এদের হয় না, কখনো চ্যাপ্টা বা কখনো লম্বা থলির আকারের হয় বা বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত হয়। এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। তাহলে কেমন না, এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর, যেমন হরমোন ও উৎসেচক, কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গলগি বস্তুর কাজ কি না, কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু যেমন হরমোন, উৎসেচক, এই ধরনের বস্তুর পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোন ক্ষরিত হয় তো, উৎসেচক ক্ষরিত হয়, সেটাই বলছে এদের এই ধরনের বস্তুর পরিবহন এবং ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়। দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে, এন্ডোপ্লাজমীয় জালিকা যেমন দেখতে পেঁচানো টাইপের নলের আকারের দেখতে হয় না এন্ডোপ্লাজমীয় জালিকা, ঠিক তেমনই দেখতে হবে, অনেকটা সিমিলার দেখতে কি না গলগি বস্তু। কারণ এন্ডোপ্লাজমীয় জালিকা থেকেই গলগি বস্তুর সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল গলগি বস্তু কেমন দেখতে এবং এদের কাজ কি। তাহলে গলগি বস্তুর কাজ আরো একবার বলে দিই। বিভিন্ন কোষ মধ্যস্থ যে বস্তু থাকে, যেমন হরমোন এবং উৎসেচক, এদের পরিবহন এবং ক্ষরণে সাহায্য করে। আচ্ছা, দেখি এরপরে দেখো লাইসোজোম। লাইসোজোম নামে আমরা একটা কোষ অঙ্গাণু দেখতে পেয়েছিলাম। সেটা তাহলে কি, দেখো গলগি বস্তু থেকে উৎপন্ন। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু উৎপন্ন হচ্ছে, আর গলগি বস্তু থেকে উৎপন্ন হচ্ছে দেখো লাইসোজোম। গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু বিশেষ। তাহলে লাইসোজোম কেমন দেখতে না, গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু বিশেষ। এর মধ্যে খাদ্যকে হজম করার, জীবাণুদের মেরে ফেলার, পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানান ধরনের উৎসেচক থাকে। তাহলে লাইসোজোমের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের উৎসেচক থাকে এবং তাদের কাজ কি, সেই উৎসেচকগুলোর কাজ হলো খাদ্যকে হজম করা,
জীবাণুদের মেরে ফেলা, পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করা। তাহলে এই ধরনের বিভিন্ন উৎসেচক এই লাইসোজোমের মধ্যে থাকে। কোষের মধ্যে এটি নানা রূপে অবস্থান করে। লাইসোজোমের বহুরূপতা, একে লাইসোজোমের বহুরূপতা বলে। লাইসোজোমের নির্দিষ্ট আকার এবং এই লাইসোজোমের বহুরূপতা কি দেখো বা কাকে বলে? লাইসোজোমের এক নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। ভালো করে বুঝে নাও লাইসোজোমের বহুরূপতা, লাইসোজোমকে কেন বহুরূপী বলছে বা লাইসোজোমের বহুরূপতাটা কি আমি বলে দিচ্ছি। লাইসোজোম কোষাঙ্গাণুর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। এরা কোষের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন গঠনের হয়ে থাকে। বুঝতে পারলে? এদের তাহলে কি হচ্ছে না, নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না। এরা কোষের মধ্যে এক বা একাধিক গঠনের আকার ধারণ করে থাকতে পারে। সেই জন্য লাইসোজোমকে কি বলি না, বহুরূপী বা লাইসোজোমের বহুরূপতা দেখা যায়। কারণ বহু রূপের গঠনের আমরা দেখতে পাই, সেই জন্য কি না লাইসোজোমের বহুরূপতা দেখা যায়। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। আত্মঘাতী মানে কি? যে নিজেকে নিজেই শেষ করে দেয় তাকে আমরা কি বলি? আত্মঘাতী। আর লাইসোজোম একটা থলির মতো অংশ, যে থলিতে কি থাকে না বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, যেগুলো জীর্ণ কোষকে ধ্বংস করে দেয় এবং সেই সাথে সেই কোষকেও মেরে ফেলে। তাহলে লাইসোজোমের এই ক্ষমতাটা আছে যে যে সে যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে সক্ষম। তাহলে বুঝতে পারলে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলছে? লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। আর ধ্বংস করে কিভাবে না, লাইসোজোমে উপস্থিত কি থাকে? বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, যেগুলি কি করে না কোষকে মেরে ফেলে। সেই জন্য আমরা লাইসোজোমকে কি বলি না, আত্মঘাতী থলি। ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পায়। তাহলে লাইসোজোমের সক্রিয়তা কোথায় বৃদ্ধি পায়? না, ক্যান্সার আক্রান্ত কোষে। তাহলে বুঝতে পারলে লাইসোজোম কেমন দেখতে হয় এবং লাইসোজোমের ভিতরে কি থাকে। আর লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলছি আমরা? আর কি না, লাইসোজোমের বহুরূপতা দেখা যায় যেহেতু এদের নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই এবং এরা একই কোষের মধ্যে বিভিন্ন আকারের হয়ে থাকে। সেই জন্য আমরা লাইসোজোমের বহুরূপতা দেখতে পাই। নির্দিষ্ট কোনো যেহেতু আকার নেই। আর লাইসোজোমকে আমরা কেন আত্মঘাতী থলি বলছি না, না এরা যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে। সেই জন্য আমরা একে কি বলি না, আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো। চল এবার আমরা পরের যে কোষ অঙ্গাণুটা দেখবো সেটা হলো রাইবোজোম। এরা কি হয় না, এরা পর্দাবিহীন। সাধারণত কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও অন্য কয়েকটি অঙ্গাণুর ভিতরে, যেমন নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড কিংবা এন্ডোপ্লাজমিক জালিকা ও নিউক্লিয় পর্দার বাইরের দিকেও এই অঙ্গাণুকে আবদ্ধ অবস্থায় দেখা যায়। তাহলে রাইবোজোম কোথায় দেখা যায় এবং এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যে কোন কোষীয় অঙ্গাণু পর্দাবিহীন? তাহলে কোনটা না, রাইবোজোম। রাইবোজোমের কোনো পর্দা থাকে না, এরা পর্দাবিহীন একটা কোষীয় অঙ্গাণু। সাধারণত কোষের সাইটোপ্লাজমে এরা কি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এছাড়াও অন্য কয়েকটি অঙ্গাণুর ভিতরে, যেমন নিউক্লিওলাস, নিউক্লিওলাসের মধ্যে আমরা রাইবোজোম উৎপন্ন হতে দেখেছি না, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও রাইবোজোম থাকে, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে রাইবোজোম থাকে, কিংবা এন্ডোপ্লাজমিক জালিকা ও নিউক্লিয় পর্দার বাইরের দিকেও এই অঙ্গাণুকে আবদ্ধ অবস্থায় দেখা যায়। তাহলে আমরা একটু আগেই পড়েছি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম আবদ্ধ আকারে অবস্থায় থাকে। এছাড়াও কোথায় না, নিউক্লিয় পর্দার বাইরের দিকেও এই রাইবোজোম আবদ্ধ অবস্থায় দেখা যায়। প্রোটিন সংশ্লেষ করা এই অঙ্গাণুর প্রধান কাজ। এটা খুবই ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট এখান দিয়ে পেলাম আমরা। নাকি রাইবোজোম কোষ অঙ্গাণুটা কি হয় না, পর্দাবিহীন হয়। আর
রাইবোজোমের কাজ কি না প্রোটিন সংশ্লেষ করা, এই অঙ্গাণুর প্রধান কাজ। তাহলে প্রোটিন সংশ্লেষ করা রাইবোজোমের প্রধান কাজ। কোষের সকল প্রকার প্রোটিন রাইবোজোম সংশ্লেষ করে বলে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ভালো করে এটা মনে রাখবে, এখান দিয়ে তিনটে কোশ্চেন আমরা পেলাম। রাইবোজোম কোষ অঙ্গাণু পর্দাবিহীন, আর প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে রাইবোজোমের কাজ। আর রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি কেন বলছি না, প্রোটিন এই রাইবোজোম সংশ্লেষ করে বলেই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি, কোষের সকল প্রকার প্রোটিন রাইবোজোম সংশ্লেষ করে বলে রাইবোজোমকে আমরা কি বলি না কোষের প্রোটিন ফ্যাক্টরি। ভালো করে এগুলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। চলো এরপরে দেখো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম বলে একটা কোষ অঙ্গাণু আমরা দেখেছিলাম। সেন্ট্রোজোমও কিন্তু রাইবোজোমের মতো পর্দাবিহীন একটা কোষ অঙ্গাণু। প্রাণী কোষের বিভাজনে এই অঙ্গাণু অংশগ্রহণ করে। তাহলে সেন্ট্রোজোম দেখো রাইবোজোমের মতন কিন্তু এরাও কি হয় না পর্দাবিহীন। আর প্রাণী কোষের বিভাজনে এই অঙ্গাণু অংশগ্রহণ করে। তাহলে প্রাণী কোষ বিভাজনে কে অংশগ্রহণ করছে? আর সেন্ট্রোজোম কোষ অঙ্গাণু, যারা কি হয় না পর্দাবিহীন হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেন্ট্রোজোমের মধ্যে উপস্থিত সেন্ট্রিওল, সেন্ট্রিওল বলে একটা অংশ আমরা দেখেছিলাম। সেই সেন্ট্রিওল কি করে? কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে। তাহলে সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজনে অংশগ্রহণ করা। আর কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল বলে একটা অংশ থাকে, যেটা কি করে না বেম তন্তু গঠন করে। তোমাদের যদি কোশ্চেনে দেয় সেন্ট্রিওল বেম তন্তু গঠন করে কারা, সেখানে যদি সেন্ট্রিওল আনসার থাকে তাহলে তোমরা সেন্ট্রিওল বলবে। আর যদি লেখা থাকে সেন্ট্রোজোম তাহলে সেন্ট্রোজোমটাই আনসার করবে। তাহলে অ্যাকচুয়ালি কে তাহলে বেম তন্তু গঠন করে না সেন্ট্রোজোমের মধ্যে উপস্থিত সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে। বুঝতে পারলে তাহলে? এবার দেখো, এতক্ষণ তো প্রাণী কোষে দেখলাম কি কি কোষাঙ্গাণু রয়েছে, উদ্ভিদ কোষেও একই ধরনের কোষাঙ্গাণু বর্তমান। এবার কিছু আলাদা কোষাঙ্গাণু উদ্ভিদ দেহে থাকে। দেখো, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে মেন যে পার্থক্য সেটা হলো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বর্তমান। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা অন্যতম পার্থক্য কি না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে। দেখো আরো কি কি থাকে প্রাণী কোষের সঙ্গে উদ্ভিদ কোষে, আরো কি মিল আছে দেখো, যেমন সাইটোপ্লাজম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এই দেখো গলগি বডি, কোষ পর্দা, এগুলো সবই প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয়ই থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কি রয়েছে? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিওলাস আর নিউক্লিওপ্লাজম, সেম প্রাণী কোষের মতো। উদ্ভিদ কোষে যেটা থাকে সেটা হচ্ছে দেখো প্লাজমোডেজমাটা। উদ্ভিদ কোষের যে কোষ রন্ধ্র বা কোষ ছিদ্র থাকে তাকে প্লাজমোডেজমাটা বলা হয়। আর উদ্ভিদ কোষে কি থাকে? ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে। প্লাস্টিড থাকে, এরা আবার তিন ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো এরপরে। তাহলে কি না উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী দেহে কোনো ধরনের প্লাস্টিড থাকে না। আর উদ্ভিদ দিয়ে দেখো ভ্যাকুওল বা গহ্বর থাকে। এবার আমরা উদ্ভিদ কোষটা আমরা ভালোভাবে দেখে নিলাম। এবার আমরা উদ্ভিদ কোষের যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা পড়বো। দেখো আগে দেখি, যেটা প্রাণী দেহে থাকে না উদ্ভিদ দেহে থাকে, তাই সেটা কি না কোষ প্রাচীর। কোষ প্রাচীর সম্বন্ধে আমরা কি জানতে পারছি? দেখো, উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বাহ্যিক কোষীয় ধাত্র থাকে তাই হলো কোষ প্রাচীর। দেখো তাহলে, উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বাহ্যিক কোষীয় ধাত্র থাকে তাই হলো কোষ প্রাচীর। একদম উদ্ভিদ কোষের কি দেখেছিলাম না একদম বাইরে থাকে। তাহলে কোষ প্রাচীর কি করে? উদ্ভিদকে রক্ষা করে বাইরের
বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে। যেহেতু কোষপ্রাচীর কি থাকছে না, উদ্ভিদ দেহের একদম বাইরে থাকছে। এটি মৃত, পুরু, শক্ত এবং দৃঢ়। তাহলে কোষপ্রাচীর কি হয় না, মৃত হয়, পুরু হয়, শক্ত হয় এবং দৃঢ় হয়। পরিবেশে প্রায়ই তাপমাত্রার পার্থক্য হয়, বায়ু প্রবাহের গতি বাড়ে বা কমে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণেরও কি হয় না, হেরফের হয়। এগুলো তো পরিবেশের অঙ্গ। পরিবেশের সব সময় কি হয়, ওয়েদার বা আবহাওয়া একই থাকে না, তাপমাত্রার পার্থক্য ঘটে, বাতাসে জলীয় বাষ্পেরও পরিমাণের হেরফের হয়, নানান ধরনের প্রতিকূল পরিবেশ গড়ে ওঠে। স্থান পরিবর্তন না করতে পারার জন্য সবসময় উদ্ভিদকে এই ধরনের পরিবেশের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যেহেতু উদ্ভিদ স্থান পরিবর্তন করতে পারে না, সেজন্য এই ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি উদ্ভিদকে সবসময় করতে হয়। উদ্ভিদ কোষের তাই অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। সেই জন্য কি হয় না, উদ্ভিদ কোষের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। সেটা খুবই স্বাভাবিক। যখন নরমাল আছে ঠিক আছে, কিন্তু যখন প্রতিকূল পরিবেশ, যখন ঝড় বাদল বৃষ্টি মেঘ গরম তাপ রোদ ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েদার রয়েছে, ঝড় বৃষ্টি এই ধরনের ওয়েদার গুলোতে বা এই ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয় প্রত্যেকটি উদ্ভিদকে। এবার যেহেতু তারা স্থান পরিবর্তন করতে পারে না, তাহলে সেই জন্য তাদের কি হয় না, অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। তাহলে সেই কাজটা কে করে না, উদ্ভিদ এই কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের তাই অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। কোষ প্রাচীর উদ্ভিদকে এই অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। তাহলে কি হয় না, কে তাহলে সুরক্ষা দেয় না, এই কোষ প্রাচীর উদ্ভিদকে এই অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। কোষ প্রাচীরে ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট। তাহলে কি, কোষ প্রাচীরে ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট। পরিবেশ ও উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণুর আদান প্রদানও সীমিত। তাহলে কি, পরিবেশ ও উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণু মানে বড় অণুর আদান প্রদানও সীমিত। যেহেতু ছিদ্রের পরিমাণ সীমিত বা ছিদ্রের পরিমাণ নির্দিষ্ট, সেজন্য কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের পার্থক্যের জন্য উদ্ভিদের কোনো অঙ্গ নরম, মাঝারি শক্ত বা খুব শক্ত ও দৃঢ় হয়। কিছু কিছু উদ্ভিদ দেখবে নরম হয়, যেগুলোকে আমরা কি বলি, গুল্ম জাতীয় উদ্ভিদ। কিছু কিছু উদ্ভিদ মাঝারি শক্ত, যেমন কলা গাছ, খুব শক্ত নয় বা খুব দৃঢ় নয়। আবার কিছু কিছু গাছ আছে খুব শক্ত হয়, যেমন মেহগিনি, শিরীষ বা ইউক্যালিপটাস, বিভিন্ন ধরনের উদ্ভিদ যেগুলো খুব শক্ত এবং দৃঢ় হয়। তাহলে এগুলো কিসের উপর ডিপেন্ড করে না, কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের উপর ডিপেন্ড করে। তাহলে বুঝতে পারলে? আচ্ছা, এই অবধি সবাই বুঝতে পেরেছো আশা করি। চলো, ভেরি গুড। দেখো, প্লাজমোডেজমাটা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্লাজমোডেজমাটা তোমাদের কোশ্চেন আসতেই পারে যে প্লাজমোডেজমাটা কাকে বলে এবং এটা কি জিনিস। দেখো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট হয় কোষ প্রাচীর। আমরা একটু আগেই পড়ছিলাম যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কি থাকে, অসংখ্য ছিদ্র থাকে এবং সেগুলো খুবই সূক্ষ্ম হয়, যেগুলির দ্বারা পার্শ্ববর্তী কোষগুচ্ছের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়। তাহলে দেখো, পরপর উদ্ভিদের কোষ এবং কোষ প্রাচীরের মধ্যে কি থাকে, কোষ প্রাচীরের মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলি দ্বারা কি হয় না, পারস্পরিক যে দুটো উদ্ভিদ কোষ রয়েছে এবং সেই উদ্ভিদ কোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, যেটা কি না এক ধরনের তরল বা ধাত্র, সেই সাইটোপ্লাজমীয় অংশের মধ্যে কি হয় না, সংযোগ স্থাপিত হয়। এই সাইটোপ্লাজমীয় সংযোগগুলিকে কি বলছি না, প্লাজমোডেজমাটা। মানে ওই ছিদ্রগুলির মধ্য দিয়ে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন হয়, সেই সেই ছিদ্রগুলিকে আমরা কি বলছি না, প্লাজমোডেজমাটা। খুব ভালো প্রোনাউন্স করে পড়বে প্রত্যেকটা শব্দ, যেন সবাই বুঝতে পারে বা তুমি যেন বুঝতে পারো যে এটা কি ওয়ার্ড। পরীক্ষার খাতায় যখন তুমি শব্দটা লিখবে, তুমি যখন পড়ছো তখন হয়তো উচ্চারণ করে পড়ে নিলে,
যে প্লাজমোডেজমাটা, কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখবে বানানটা সেটা যেন সঠিক হয় এবং স্যার ম্যাম যেন বুঝতে পারেন। চলো এরপরে আমরা দেখব কোষ প্রাচীরের কাজ কি। তো কোষ প্রাচীর দেখলাম, কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন ধরনের ছিদ্র রয়েছে, সেগুলির কি কাজ সেগুলো আমরা জানলাম। এবার দেখব কোষ প্রাচীরের আরো যে কাজগুলো আছে সেগুলো কি কি। দেখো, কোষের প্রোটোপ্লাজম ও প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে কোষ প্রাচীরের কাজ কি না, কোষের প্রোটোপ্লাজম যেটা কোষের মধ্যেকার অংশ এবং প্লাজমা পর্দাকে, কোষ পর্দার মধ্যে যে প্লাজমা পর্দা রয়েছে সেটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর কি করছে না, কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। একটা কোষকে কি করছে না, গার্ড করে রাখছে বাইরের বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির হাত থেকে যান্ত্রিক শক্তি প্রদান করছে কে না, কোষ প্রাচীর। যেহেতু কোষ প্রাচীর সবার বাইরে আছে, তাহলে যত আঘাত যত প্রতিঘাত সবকিছু কার উপর দিয়ে যায়, কোষ প্রাচীরের উপর দিয়ে যায়। তাহলে সেই কাজটাই, রক্ষার কাজটা করে কি না কোষ প্রাচীর। সেই জন্যই বলছে কোষকে তাহলে যান্ত্রিক শক্তি প্রদান করছে কে না, কোষ প্রাচীর। দেখো, কোষের আকৃতি প্রদান করে। কোষের কেমন আকৃতি হবে সেটা কোষ প্রাচীরের উপর ডিপেন্ড করছে। কোষ প্রাচীরে প্লাজমোডেজমাটা পার্শ্ববর্তী কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। তাহলে একটা কোষ এবং আর একটা কোষ, একটা উদ্ভিদ কোষ আর একটা উদ্ভিদ কোষের মধ্যে যে সংযোগ সেটা কে স্থাপন করছে না, প্লাজমোডেজমাটা। তাহলে বুঝতে পারলে কোষ প্রাচীরের প্রধান কাজগুলি কি কি। দেখো, এবার দেখো কোষ গহ্বর বা ভ্যাকুল, যেটা আমরা একটা উদ্ভিদ কোষের মধ্যেখানে দেখছিলাম কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা গহ্বরের মতো জায়গা আছে বড় ছোট, সেগুলিকে আমরা কি বলছি না, কোষ গহ্বর বা ভ্যাকুল। তাদেরকে কি বলি না, কোষ গহ্বর বা ভ্যাকুল। দেখো, সজীব কোষের সাইটোপ্লাজমে স্থানে স্থানে আবরণ পরিবেষ্টিত যে সকল সাইটোপ্লাজম বিহীন স্থান অর্থাৎ গহ্বর থাকে তাকে ভ্যাকুল বা কোষ গহ্বর বলে। তাহলে কোষ গহ্বর কাকে বলছে, সাইটোপ্লাজম, সজীব কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের স্থানে স্থানে আবরণী বেষ্টিত, এক ধরনের পর্দা বেষ্টিত থাকে এবং তার মধ্যে কি থাকে না, সাইটোপ্লাজম থাকে না, সাইটোপ্লাজম বিহীন স্থান। তাহলে সেই সেই অংশটাকে আমরা কি বলছি না, ভ্যাকুল বা কোষ গহ্বর। বুঝতে পারলে? দেখো, সহজ ভাষায় বলছি, একটা উদ্ভিদ কোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু সেই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে এবং এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু জায়গায় এক ধরনের ফাঁকা অংশ এবং সেগুলো পর্দা দ্বারা আবৃত, এক ধরনের ফাঁকা অংশ যার মধ্যে সাইটোপ্লাজম থাকে না। এই ধরনের বিভিন্ন বড় এবং ছোট আকারের কিছু অংশ দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা কি বলছি না, ভ্যাকুল। ভ্যাকুল দেখতে ছোট বড় গহ্বরের ন্যায়, এদের নির্দিষ্ট কোনো আকার থাকে না। তাহলে কি না, ভ্যাকুলের দেখতে কেমন না, বড় ছোট গহ্বরের মতো, যেহেতু এদের ভিতরে ফাঁপা কিচ্ছু নেই, সাইটোপ্লাজম নেই, অথচ এরা পর্দা দ্বারা আবৃত, একটা ফাঁপা অংশ থাকে। তাহলে সেই জন্য কি বলছি, এদের গহ্বর বলছি। তা এদের নির্দিষ্ট কোনো আকার থাকে না, এরা ছোট বড় গহ্বরের ন্যায় হয়ে থাকে। দেখো, কোষ গহ্বরের কাজ বা ভ্যাকুলের কাজ কি না, খাদ্য সঞ্চয় এবং খরিত পদার্থ সঞ্চয়, রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ সঞ্চয় এবং দূরীকরণ প্রভৃতিতে ভ্যাকুল সহায়তা করে। তাহলে ভ্যাকুল তাদের কাজ কি, খাদ্য সঞ্চয় করা তাদের কাজ। আচ্ছা, যেসব পদার্থ খরিত হচ্ছে সেগুলো সঞ্চয় করা, রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ সঞ্চয় করা ও সেগুলো দূরীকরণ করা ইত্যাদিতে ভ্যাকুল সাহায্য করে। তাহলে বুঝতে পারলে এদের কি কি কাজ। চলো, এরপরে একটা গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু দেখবো, যেটা একমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে থাকে না। সেটা কি না, প্লাস্টিড। দেখো, প্লাস্টিড কাদের বলছি, সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। তাহলে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা বেষ্টিত
বর্ণহীন বা বর্ণযুক্ত, গোলাকার, ডিম্বাকার ইত্যাদি আকৃতি বিশিষ্ট যে সকল অঙ্গাণু উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে ও খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে তাদের প্লাস্টিড বলে। বুঝতে পেরেছো? আমি আরো ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখো, এর মধ্যে অনেক কিছুই বলা আছে। সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত এবং দ্বি-একক পর্দাবেষ্টিত। তাহলে কয়টি পর্দাবেষ্টিত? না, দ্বি-একক পর্দাবেষ্টিত। এরা বর্ণহীন হয়, আবার বর্ণযুক্তও হয়। বর্ণহীন বা বর্ণযুক্ত কেমন আকারের হয়? গোলাকারও হয়, আবার ডিম্বাকারও হয়। গোলাকার এবং ডিম্বাকার আকৃতি বিশিষ্ট যে সকল অঙ্গাণু উদ্ভিদের খাদ্য সংশ্লেষে কিসে কিসে সাহায্য করে? দেখো, উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে, বর্ণ গঠনে সাহায্য করে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এক হচ্ছে খাদ্য উৎপাদনে সাহায্য করছে, তারপর বর্ণ গঠনে, ফুল ফলের বর্ণ গঠনে সাহায্য করছে, আবার কি না খাদ্য সঞ্চয়েও মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উদ্ভিদ কোষে। এদেরকে কি বলছি? না, প্লাস্টিড। দেখো, এই প্লাস্টিড আবার উদ্ভিদ কোষের 3 ধরনের প্লাস্টিড আমরা দেখতে পাই। তাহলে উদ্ভিদ কোষের ক ধরনের প্লাস্টিড আমরা দেখতে পাই? না, 3 ধরনের প্লাস্টিড আমরা দেখতে পাই। এক কি? ক্রোমোপ্লাস্ট, সেকেন্ড হলো ক্লোরোপ্লাস্ট, আর থার্ড কি? লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? দেখো, সবুজ রঞ্জক পদার্থ ব্যতীত অন্যান্য রঞ্জক পদার্থযুক্ত যে সকল রঙিন প্লাস্টিড ফুল, ফল ইত্যাদির বর্ণ গঠন করে তাদের ক্রোমোপ্লাস্টিড বলে। তাহলে ক্রোমোপ্লাস্টিড কাদেরকে বলছে? যে সবুজ রঞ্জক পদার্থ ছাড়া, সবুজ রং ছাড়া অন্যান্য যে রংযুক্ত যে সকল রঙিন প্লাস্টিড ফুল, ফল ইত্যাদির বর্ণ গঠন করে তাদের ক্রোমোপ্লাস্টিড বলে। তাহলে আমরা যে আম দেখতে পাই, আপেল দেখতে পাই, লিচু দেখতে পাই, এদের ফলের বিভিন্ন এক একটা ফলের রং এক এক রকমের না? লিচু পুরো লাল দেখতে হয়, আম বিভিন্ন ধরনের কালারের হয়, হ্যাঁ, গোয়াভা এক ধরনের হয়, বিভিন্ন ধরনের রঙের হয় না? এই সমস্ত রঙিন ফুল ও ফল এর যে বর্ণ গঠন হয় তার পিছনে কোন প্লাস্টিড দায়ী? না, ক্রোমোপ্লাস্টিড। ভালো করে পড়বে। ক্রোমোপ্লাস্টিড, একটা প্লাস্টিডের সাথে আর একটা প্লাস্টিডের কাজ গুলিয়ে ফেলবে না। তাহলে কি? এরা সবুজ রঞ্জক পদার্থ ছাড়া, এরা সবুজ রং ছাড়া অন্যান্য যে রঙিন প্লাস্টিড ফুল এবং ফলের বর্ণ গঠনে সাহায্য করে তাদেরকে আমরা কি বলছি? না, ক্রোমোপ্লাস্টিড। বুঝতে পারলে? এরপরে দেখো, ক্লোরোপ্লাস্টিড। সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলছে? সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। একটু আগে আমরা কি দেখছিলাম? যে সবুজ রঞ্জক পদার্থ ছাড়া যে রঙিন প্লাস্টিড রয়েছে, যারা কি করছে? ফুল এবং ফলের বর্ণ গঠনে সাহায্য করছে, তাদেরকে আমরা ক্রোমোপ্লাস্ট বলছিলাম। আর এখন আমরা দেখব সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিড, যেটাকে আমরা কি বলছি? না, ক্লোরোপ্লাস্ট। এবং এরা কিসে অংশগ্রহণ করে? না, সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। কিসের জন্য? উদ্ভিদের খাদ্য উৎপাদনের জন্য বা খাদ্য সংশ্লেষের জন্য। দেখো, এই ধরনের প্লাস্টিড উদ্ভিদের সবুজ অংশ যথা পাতা, কচি কাণ্ড ইত্যাদিতে পাওয়া যায়। সোজা কথা এরকম মনে রাখবে, সবুজ রং মানে হচ্ছে সেটা ক্লোরোপ্লাস্টিড। আর যেটা সবুজ রঙের উদ্ভিদের যেগুলো সবুজ রঙের হয় না, যেমন ফুল, ফল যেগুলো বিভিন্ন কালারের হয়, সেগুলোর জন্য কারা দায়ী? না, ক্রোমোপ্লাস্টিড দায়ী। আরেক ধরনের প্লাস্টিড হয় যেগুলোকে আমরা কি বলি? না, লিউকোপ্লাস্ট। সেটা কি? এরা হচ্ছে বর্ণহীন বা রঞ্জকবিহীন প্লাস্টিড। এদেরকে কি বলছি? না, লিউকোপ্লাস্ট। এতটুকুই জেনে রাখলে হবে। লিউকোপ্লাস্টটা কি? না, এরা বর্ণহীন বা রঞ্জকবিহীন প্লাস্টিড। কোশ্চেন দিতেই পারে যে একটা বর্ণহীন প্লাস্টিডের নাম কি? বা বর্ণহীন প্লাস্টিড কাদেরকে বলি? না, লিউকোপ্লাস্টিডকে আমরা বর্ণহীন প্লাস্টিড বলি। আর কালারফুল বা রঙিন প্লাস্টিড কাদেরকে বলছি? যে না, ক্রোমোপ্লাস্টিড। আর সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিড কাদেরকে বলছি? না, ক্লোরোপ্লাস্ট। তাহলে এই 3 ধরনের প্লাস্টিডের কাজ আমরা একবার দেখে নিই। না, ক্রোমোপ্লাস্টের কাজ উদ্ভিদের ফুল এবং ফলের বর্ণ গঠন করতে সাহায্য করে,
আর ক্লোরোপ্লাস্টের কাজ হলো এরা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে এবং উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সহায়তা করে। আর এই ধরনের প্লাস্টিড কোথায় দেখতে পাওয়া যায়? না উদ্ভিদের সবুজ অংশে, যথা পাতা, কচি কাণ্ড ইত্যাদিতে। আর লিউকোপ্লাস্ট হলো এরা হচ্ছে বর্ণহীন বা রঞ্জকবিহীন প্লাস্টিড। এদেরকে আমরা কি বলছি? না লিউকোপ্লাস্ট। তাহলে বুঝতে পারলে এই অবধি? এখনো অবধি যতদূর পড়ালাম, কারোর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে বলতে পারো। আমরা ক্লাসের শেষ পর্যায়ের দিকে আছি। খুব তাড়াতাড়ি আমাকে বলো কারোর যদি কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে। খুব কঠিন কিছু নয়, যেমন ভাবে পড়ালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবুও কারোর যদি অসুবিধা থাকে আমাকে বলো। খুব খুঁটিয়ে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে সবাই। আশা করছি প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করতে পারবে, এবং আমি যেভাবে পড়িয়েছি এবং বুঝিয়েছি সেইভাবে পড়লে কারোর আশা করি খারাপ রেজাল্ট হবে না। বাহ, ভেরি গুড, সবাই তাহলে বুঝতে পেরেছো। আজকে তাহলে আমাদের ক্লাসটা এই অবধি থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।